এখন ইন্ডাস্ট্রি যেই মানে প্ল্যাটফর্মে আছে, মানে যে অবস্থায় আছে, সেটাতে আর কি কি আসলে করা উচিত যেটা আরও বেশি ফ্লরিশ করে? কারণ আমাদের যে ফিল্মগুলো কিন্তু এখন বাইরে যাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, এর থেকে আরও বেশি কি করা যেতে পারে, কি মনে হয়? আসলে এটা আমরা অনেকেই জানি, কিন্তু আসলে মানে এখন সিনেমার প্রেক্ষাপটটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানে 2 to 3 ইয়ার্স পরপরই সিনেমার প্রেক্ষাপটটা এমনভাবে চেঞ্জ হয় যে মানে প্রডিউসারের মানসিকতা চেঞ্জ হয়ে যায়, সিনেমার মানে দর্শকদের মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানে খুবই ম্যাগনিফিসেন্ট স্টোরি, ইউনিক স্টোরি, এবং খুব কেচি না হলে দর্শক আসলে সিনেমা হলে দেখতে চায় না। ফার্স্ট অফ অল ট্রেলার ভালো লাগতে হবে, ট্রেলার দেখে। ইনফ্যাক্ট আমাদের বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণ সমালোচনা করতে ভালোবাসি, প্রচুর গালাগালি করতেও ভালোবাসি। ইনফ্যাক্ট তুমি যদি যে কোনো সিনেমার ট্রেলার দেখতে যাও তো ভিন্ন মতের মানুষগুলো পাবা, ওরা কোনো নেগেটিভ কমেন্টস করে না, ওরা হচ্ছে সরাসরি গালিগালাজ করে। মানে দিস ইজ আওয়ার হ্যাবিট। সো হোয়াট এভার, মানে এই ইনফ্যাক্ট এই ঈদে আমাদের যথেষ্ট ভালো, ইনফ্যাক্ট গত ঈদেও যথেষ্ট ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে, এবং সামনে বেশ অনেক ভালো ভালো প্রজেক্টের কিন্তু প্ল্যানিং হচ্ছে। আমার 4টা সিনেমা মুক্তির জন্য অপেক্ষায় আছে, আর জন্য এটা আসলে গত ঈদেও মুক্তি পেতে পারতো। প্রডিউসারদের নানান জটিলতার কারণে, সরকার পতনের পর থেকেই বা নতুন সরকার এসেছে, একটা মাঝখানে ওদের মেন্টাল একটা ফ্ল্যাকচুয়েট করেছে, যার জন্য সিনেমাগুলো মুক্তি দিতে পারছে না। হয়তো দ্রুত একটা প্ল্যানিং হবে। তবে এর মধ্যে ইন দ্য মিন টাইম আমাদের সিনেমা যেভাবে চলছে আমার কাছে মনে হচ্ছে না যে খুব মানে খারাপভাবে চলছে। তবে সবচেয়ে বেশি প্রবলেম যেটা, সেটা হচ্ছে প্রডিউসাররা ড্রাস্টিক্যালি কমে গেছে। তুমি যাদেরকে দেখছো এই বছর সিনেমা বানিয়েছে, ওরা গত বছরও বানিয়েছিল। মানে একজন বা একটা দুটা ব্যতিক্রম হতে পারে। নতুন প্রডিউসাররা যেমন আগে খুব ইন্সপায়ার্ড হয়ে সিনেমা বানাচ্ছিল বা বানাতো, বা প্রচুর পরিমাণ সিনেমার অফার, প্রচুর সিনেমা, এই জিনিসটা এখন আগের মতো নাই। তবে আশা করছি সেটা চেঞ্জ হয়ে যাবে। তবে একটা আশার কথা যে এখন কিন্তু মানুষ হলমুখী হচ্ছে, ঈদে কিন্তু একটা জোয়ার। তার অন্যতম কারণ সিনেমার কোয়ালিটি চেঞ্জ হয়েছে, দল বেঁধে সবাই মিলে পরিবার নিয়ে, কোয়ালিটি চেঞ্জ হয়েছে, পজিটিভ চেঞ্জ। বাট আমার মনে হয় স্টিল দেন এগেন আমাদের শুধু ঈদ কেন্দ্রিকই হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য, কিন্তু এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা ভয়ের বিষয়। শুধু ঈদেই যদি সিনেমা হলগুলো চলে তাহলে কিন্তু পুরো বছর সিনেমা হলগুলো সার্ভাইভ করতে পারছে না। তো আমাদের শুধু ঈদ কেন্দ্রিক যে উৎসবটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, এটা না করে যে সিনেমা রিলিজ হওয়াটাই যদি উৎসব হিসেবে দেখানো যায়, যে আচ্ছা ঠিক আছে প্রত্যেক উইকেন্ডে আমরা পুরো ফ্যামিলি নিয়ে যাব, এটা একটা কালচার হতে পারে, একটা রিচুয়াল হতে পারে। এই রিচুয়ালটা যদি হয় তাহলে কিন্তু আমাদের সিনেমা হলগুলো বাঁচবে, আর সিনেমা হল বাড়লে সিনেমা বাড়বে, পুরো বছর জুড়েই সিনেমা রিলিজ হতে থাকবে, শুধু ঈদ কেন্দ্রিক হবে না। ঈদেই 10টা সিনেমা রিলিজ হলো কিন্তু পুরো বছর কোনো সিনেমা আসলো না, কারণ সবাই লগ্নি করতে ভয় পাচ্ছে প্রডিউসার, কারণ আমরা কেউ সিনেমা দেখতে যাই না। কিন্তু ওয়াই নট আমরা প্রত্যেক সপ্তাহে যাচ্ছি। না, দর্শকদের কিন্তু ভালো সিনেমা আমরা উপহার দিলে কিন্তু দর্শকরা হলমুখী হয়, এটা কিন্তু প্রমাণ আমরা পেয়েছি। হ্যাঁ, এন্ড অলসো আমার মনে হয় একটা সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার। আমাদের যদি বিনোদন সেক্টর দেখি, যে ক্রিকেট একটা বিনোদন সেক্টর, এটাও একটা বিনোদন সেক্টর। ক্রিকেটটাও যেমন পুরো পৃথিবীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের একটা সিনেমাও কিন্তু পুরো একটা দেশের কালচার, এখানকার মানুষের জীবনযাত্রা, এখানকার রাজনৈতিক অবস্থা সবকিছুই কিন্তু রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের কাছে। সো তার মানে এখানে সিনেমাতেও একটা ভালো পৃষ্ঠপোষকতা দরকার। ক্রিকেটে প্রত্যেক বছর নাকি 3,000 কোটি টাকার উপরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে গভর্নমেন্ট, তাহলে সরকারি অনুদানের সিনেমা কেন এত অল্প হচ্ছে, কিংবা শুধু অনুদানটা দিয়েই এখানেই কেন শেষ, আসলে সিনেমাগুলো আসলে প্রপারলি কেন হচ্ছে না, এই বিষয়গুলোর দিকেও আসলে নজরদারি আমাদের প্রচুর অনুদান না দিলেও যেটা সরকার করতে পারে, একটা সিনেমা উইকস তৈরি করতে পারে, যেটা হচ্ছে সপ্তাহ জুড়ে প্রচুর পরিমাণ সিনেমা চলবে। ওই সময়টা আরেকটা ঈদ হবে। মানে আমার যেটা বললো না, যে আসলে উৎসব হিসেবে দেখানোর জন্য, মানে ইন্সপায়ার করার জন্য, বা আমরা মানে আমি জানি না আসলে সেটা কখনো বাস্তবায়ন হবে কিনা। লাইক হচ্ছে 7 ডেজের ছুটি অনলি ফর সিনেমা, বা 3 ডেজের ছুটি অনলি ফর সিনেমা, বা সিনেমাটাকে সরকারি ভাবে অনেক বেশি ফোকাস করার যে একটা প্রবণতা থাকতে হবে, সেই জিনিসটা নেই আমাদের। একটা সিনেমা একটা সোসাইটির মিরর। হ্যাঁ, আমি যদি 1960 সালে কিংবা ইভেন 71 সালে 1971 যুদ্ধের সময় কি হয়েছিল, ওই সময় মানুষের জীবনযাপন, ওই পাশে মানুষ কি ধরনের পোশাক পরতো, কি ধরনের খাবার খেত, একটা আর্থসামাজিক অবস্থা, ওই সময়ের এভরিথিং কিন্তু একটা সিনেমা থেকে আমরা ইজিলি দেখতে পাই। একটা বই পড়তে হয় না, একটা বই পড়া লাগে না, যে ঠিকঠাক সিনেমা হয়, ঠিকঠাক ইনফরমেশন থাকে। তো ওই রকম সিনেমা কয়টা হচ্ছে আমাদের সিনেমাতে? শুধুই একটা বড় বাজেটের সিনেমা যেখানে শুধু মারপিটি হয়ে গেল, শুধু লাভ স্টোরি হলো, আর কিছুই হলো না ওখানে। মানে আমাদের সিনেমা বানানোর দিকে অনেকটা আসলে চেঞ্জ, আর একটু চেঞ্জ, হ্যাঁ থাকুক সবকিছু, ওখানে যদি একটু সাটল ওয়েতে ওই সময়ের সোশিও ইকোনমিক কন্ডিশনটা দেখানো হয়, ওই সময় পলিটিক্যাল একটু কন্ডিশন দেখানো হয়, যে আসলে ওই সময় মানুষ কিসের ভিতর দিয়ে যাচ্ছে।
71-এর সময় কি কেউ প্রেম করে নাই? উনি যুদ্ধের সময় করছে কিন্তু, কিংবা 71-এর সময় কেউ কি বিয়ে করে নাই? 1971 যুদ্ধের সময় করছে কিন্তু। তো ওই সময় 71-এর সময় একটা মুক্তিযোদ্ধা প্রেম করছিল, তারও তো ক্লাব স্টোরি আসতে পারে। হ্যাঁ। এরকম আমি যদি এই আমাদের 24-এর একটা যে গণ অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু অনেকের প্রেম হইছে। প্রেমের অ্যাঙ্গেল কিন্তু, লাভ স্টোরির অ্যাঙ্গেল কিন্তু অনেকটা এভাবেও কিন্তু আসতে পারে। তো আমরা যদি একটু অন্যভাবেও ভাবি, অন্যরকম গল্পও দেই, তাও কিন্তু মানুষের ভেতরে আসলে অনেক চেঞ্জেস আসবে। নিশ্চয়ই আমাদের সিনেমা নিয়ে আমরা আরো বেশি আশাবাদী হতে পারি। চমক অভিনয় না করলে, হ্যাঁ, ডিরেকশনে যেতেন বা যাওয়ার ইচ্ছা আছে? আমি তো করছি অলরেডি, মানে আচ্ছা। আমি ইনফো ডকুমেন্টারি বানাই, একটা ইন্টারন্যাশনাল content সিরিজ আছে। creator? হ্যাঁ, হ্যাঁ। একটা সিরিজ আছে, এটা ডকুমেন্টারি সিরিজ, যেটা ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক। এটার স্ক্রিপ্টিং থেকে শুরু করে ডিরেকশন সবকিছুই আমারই দেওয়া হয়। অ্যান্ড ইন ফিউচার আমার একটা প্রোডাকশন হাউস আমরা খুলছি, সেটার নাম হচ্ছে অলমোস্ট দেয়ার। এখান থেকে আমরা ছোট ছোট শর্ট ফিল্ম করছি, যেটা আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে দেওয়ার জন্য চেষ্টা আচ্ছা। করছি। সো আই এম মেকিং মাই টিম। আমার সবসময় আসলে এটার সাথে থাকারই ইচ্ছা, মানে কোনো গল্প বানানো বা কিংবা গল্প বলা। সো কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমরা যখন ওই শুটিং স্পটে গিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। চমকের অনেক কথা শুনে আমার কাছে মনে হয়েছে মানে শি শুড গিভ ডিরেকশন এবং প্রপার একটা সিনেমা দেওয়ার মতো, মানে ডিরেকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটিস Capability ও আছে। মাই গড, থ্যাংক ইউ। বাহ, তাহলে আমরা নেক্সটে চমকের share কোনো করছিল, মানে ও নির্দেশনায় পারবে। একটা সিনেমা ও দেখতে পারবে। পারি। হতে পারে ইনশাআল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। Yeah. অভিনয়ের ক্ষেত্রে কোন চরিত্রটা বেশি টানে? আই থিঙ্ক আমার কিছু ড্রিম ক্যারেক্টার আছে, যেমন লেডি ম্যাকবেথ আমার পছন্দ। আচ্ছা। সামডে ইফ somebody make a modern adaptation of Macbeth, তখন হয়তো I will try to play Lady Macbeth or হৈমন্তী, কিংবা যদি অপুর সংসার আবার কেউ বানায়, তখন হয়তো এই ক্যারেক্টারগুলো, এগুলো ড্রিম ক্যারেক্টার। আর হ্যাঁ, যদি আর কিছু ক্যারেক্টার তো থাকে যায়, উইমেন এম্পাওয়ারমেন্টের কিছু যদি করা হয়, যেখানে আসলে যে ক্যারেক্টারটা আরো অনেকগুলো মেয়েকে ইন্সপায়ার করবে, তাদের হ্যাঁ। জীবনটা, তাদের জার্নিটাকে একটু সহজ করবে, সেরকম ক্যারেক্টার করতে পারলে ভালো হয়। আর রোমান্টিক তো করতেই চাই যদি এরকম সুন্দর হিরো থাকে। So, yeah. রোশান, কি ধরনের অভিনয় করতে বেশি ভালো লাগে? একই প্রশ্ন। আমার আসলে সত্যি বলতে কি, টু বি ভেরি অনেস্ট, আমি অ্যাকশন জনরের কাজ বেশি পছন্দ করি। আচ্ছা। লাইক হচ্ছে ধরো, মানে আমি চাই বাহুবলীর মতো স্ক্রিপ্ট, আমি চাই সালারের মতো স্ক্রিপ্ট, আচ্ছা। আমি চাই ডন টুর মতো স্ক্রিপ্ট। মানে হয় না যে আসলে একটা আমার পছন্দের একটা গল্প, এটা খুব বেশি টাকা লাগবে না, সহজে করে ফেলতে পারতাম, কিন্তু যেটা করতে চাই সেটার জন্য বাজেট ছাড়া হয় না। দ্যাটস দ্য মেইন ব্যারিয়ার। যে কয়টা নাম বলছে প্রত্যেকটাই এক্সট্রিম। হ্যাঁ, অনেক Expensive. অনেক মানে budget। অন্ততপক্ষে বাংলাদেশের এক্সপেক্টে 10 কোটি টাকা বাজেটের প্রয়োজন। হ্যাঁ। সো আদারওয়াইজ ওই জিনিসটা পোর্ট্রে করা সম্ভব না। আর আমার কাছে মনে হয় যে আমার যতগুলো মানে আমি যে কয়েকটা পার্ট আছে, আমি মানে অ্যাক্টিংয়ের যে পার্ট, মানে পসিবল পার্টস যেগুলো আমি মানে ভালো পোর্ট্রে করতে পারি বা আমি করতে পারবো বেটার, আমার কাছে মনে হয় অ্যাকশনটা আমি এখন বলে মনে হয় এখনই আমি রেডি আছি, এরকম মনে হয় আর কি আমার কাছে। সো এটা দিস মাই ফার্স্ট প্রায়োরিটি। এবং তবে এর বাইরে আমার ককপিটে দেখেছি। ককপিটে, ওইটার একটা গল্প বলবেন যে ওখানে ককপিটে- কেমন লেগেছে? দ্যাট ওয়াজ মাই থার্ড ফিল্ম তফাৎটা কেমন ওখানকার? আমার তো শুটিংয়ের শুরু থেকে আমি তো আবহাওয়া এখানকার? ককপিট তো ধরো একেবারে টোটালি একটা সলো কলকাতার ছবি। কমলেশ্বর মুখার্জি কলকাতার একজন 2-3 নাম করা ডিরেক্টরের মধ্যে একজন। কলকাতার আমার অসংখ্য প্রজেক্টের কাজ করা হয়েছে। ইনফ্যাক্ট আমার ফার্স্ট মুভি যে রক্ত, তারপর বেপরোয়া, একদম ইন্টায়ারলি কলকাতা, এবং মানে বেপরোয়া তো টোটালি একদম হায়দ্রাবাদে করা হয়েছে, একদম টোটালি তামিলের বা তেলেগুর সেট আপ নিয়ে করা হয়েছে। সো ওদের সঙ্গে কাজের আমার ইমেন্স একটা এক্সপিরিয়েন্স আছে, আই নো দেম ভেরি ওয়েল। ওখানে আমাদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে যে সর্বপ্রথম দে আর ভেরি ওয়েল স্ট্রাকচার্ড, এবং ওরা অনেক বেশি প্রফেশনাল। আমরাও যে আনপ্রফেশনাল তা না, ওরা বেশি প্রফেশনাল। আচ্ছা। ওদের লাইক হচ্ছে টাইম এত বেশি মেনটেন করে। লাইক হচ্ছে একদিন আমি রাজাচন্দ্রের সেটের মধ্যে 20 মিনিট লেট করে গেছি, উনি আমার সাথে মানে ডিরেকশন দিয়েছে কিন্তু 4 ঘন্টা কথা বলে নাই, মানে রাগ করে আমার উপর। সো টাইমটাকে ওরা এত বেশি স্ট্রিক্টলি মেনটেন করে। 30 দিনের শিডিউল 30 দিনে আমরা শেষ করেছি। প্রতিদিনের শুটিং আমরা 8টায় শেষ করবো, 8টায় শেষ করেছি, 7টায় শুরু করবো, 7টায় শুরু করেছি। ওদের বিষয়গুলো হচ্ছে এরকম। আমাদের টেকনিক্যাল সেটগুলো থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি, যার ফলে দেখা যায় যে তুমি যতগুলো বড় বাজারের সিনেমা দেখছো, এটা কিন্তু 100% আমাদের দেশীয় টেকনোলজি নিয়ে তৈরি হয় নাই। হোয়াট এভার ইউ ডো দ্য পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন অনেক কাজ, তারপর হচ্ছে ক্যামেরাম্যান আমাদের অনেক যথেষ্ট ভালো ভালো ডিওপি আছে, কিন্তু ডিরেক্টরে দেখা যায় যে ধরো পোস্ট প্রোডাকশনের ম্যাক্সিমাম কাজ ইন্ডিয়াতেই করে, যেটা হয়তো আমাদের এখনো পর্যন্ত আমরা ডেভেলপ করার ট্রাই করছি আর কি। আমাদের নিজেদের একটা ইয়ে তৈরি করা উচিত, আমাদের যা যা ফিল্মের জন্য লাগবে। স্টিল আমি ফিল করি যে আমি চমকে এখন আমি নিজেকে মেলে ধরতে পারিনি সিনেমাতে।
মানে আমার কাছে মনে হয় যে আমার ডিরেক্টর আমাকে বলে যে রোশন হ্যাঁ, it should be utilized আরো ভালো হ্যাঁ। করে আমার আসলে। নিজেকে আমি এখনো মিলে ধরতে পারিনি You should